দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ হল এই বৈদ্যনাথ ধাম। আমরা এই ডিসেম্বরের স্নিগ্ধ সকালে বেরিয়ে পড়েছিলাম বৈদ্যনাথ ধাম বা দেওঘরের উদ্দেশ্যে। আগামী দিনে আপনারা যারা এই দেওঘর বা বৈদ্যনাথ ধাম দর্শনে যাবেন, তারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে পুজো দেবেন, বা এই দেওঘরে পুজো দেবার নতুন নিয়ম কি চালু হয়েছে, খুঁটিনাটি সব কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, পুরো ভিডিওটা দেখুন। তাহলে আসুন ভিডিও শুরু করা যাক। আজ 25শে ডিসেম্বর 2025 শুরু করছি আবার একটা ভ্রমণের গল্প। আশা করছি ভিডিওর টাইটেল থেকে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি দেওঘর। আর এখন বাজে ভোর 5:27। যাই হোক, এই শীতের শান্ত হাওয়া গায়ে মেখে আমরা ভ্রমণ শুরু করি হর হর মহাদেব বলে। আজকের এই মুহূর্তের টেম্পারেচারটা দেখুন, ঘড়ির কাঁটায় এখন 5:41। বেশ ভালোই ঠান্ডা আছে বাইরে। कैसा है ये सफर मंजिलों की न है कोई खबर सफर कैसा है ये सफर मंजिलों की न है कोई खबर रास्तों से मेरी गहरी यारी हो गई जो फर्ज से। আমরা গাড়িতে অনেকক্ষণ উঠে পড়েছি। এখন বাজে প্রায় 7:45 মতো। আর আমরা বর্ধমানে এসে দাঁড়িয়েছি, একটু টুকিটাকি ব্রেকফাস্ট করে নেবো। আর বাইরে ঠান্ডা সেই লেভেলের, এখানে টেম্পারেচার দেখাচ্ছে 12°C। তো আমরা যাচ্ছি গাড়ি করে। আর এই গাড়ি করে এখান থেকে মানে আমাদের বাড়ি বেলেপোল থেকে দেওঘরের ডিস্টেন্স হচ্ছে 326 কিলোমিটার। সময় লাগতে পারে 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টার মতো। আর যারা ট্রেনে করে আসবেন তাদের জন্য আমি রুট ম্যাপটা দিয়ে দেবো। আর কী কী ট্রেন আসছে তার একটা লিস্ট আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আর ডেসক্রিপশন বক্সেও থাকছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। আর ব্রেকফাস্টে কি ছিল আপনাদেরকে দেখালাম। এবারে আপনাদের এই যে জায়গাটায় দাঁড়িয়েছি আমরা, সেই জায়গার আশপাশের পরিবেশটা কীরকম একটু দেখাই। আমি ক্যামেরাটাকে একটু ঘোরাই, দেখুন পুরো কুয়াশা চারিদিকে। হ্যালো গাইস, আছি আমরা। গাড়িতে যেতে যেতে আবারও একবার দাঁড়িয়ে পড়েছি ব্রেক নেওয়ার জন্য। গাড়িতে যখন বসে থাকি নয়, তখন গাড়িটা আমাদের যে স্পিডে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু গাড়ি থেকে নামলে বুঝতে পারি যে গাড়িগুলো কত স্পিডে যাচ্ছে। একবার দেখুন, আগামী দিনে যারা দেওঘর আসছো আমাদের মতো গাড়ি করে, তাদের জন্য দুটো রুট আমি বলে দিচ্ছি। একটা রুট হচ্ছে বর্ধমান দুর্গাপুর ম্যাসেঞ্জার হয়ে তোমরা চলে যেতে পারো। আর একটা রুট হচ্ছে বর্ধমান পানাগড় হয়ে কানসা মোড় থেকে ডান দিক নেবে, ডান দিক নিয়ে সিউড়ি থেকে দেওঘর। এই দুটো রুট তোমরা গাড়িতে করে নিতে পারো।
ঝাড়খণ্ডে আমরা ঢুকে গেছি, আর ঢুকে এক জায়গায় একটু দাঁড়িয়েছি একটু চা ফা খাওয়ার জন্য। আর এই জায়গার প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর দেখুন। আমার ঠিক অপোজিট দিকেই ছোট্ট হালকা পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর দেখুন, দারুণ লাগছে। আর রাস্তাটাও কি সুন্দর, অপূর্ব রাস্তা, দুদিকের রাস্তাটা দারুণ দারুণ। যারা এই রুট দিয়ে দেওঘর যাবে তারা কিন্তু এই ম্যাসেঞ্জার ড্যামটা একদম মিস করবে না। মানে হাওয়া, তারপরে এইদিকে পাহাড়, দুর্দান্ত লাগবে এই ম্যাসেঞ্জার ড্যাম, দারুণ লাগছে দারুণ। বৈদ্যনাথ ধাম ঢোকার ঠিক 5 থেকে 6 কিলোমিটার আগে দুধারে দেখুন রাশি রাশি প্যাড়ার দোকান। এখানকার প্যাড়া জগৎ বিখ্যাত। দেওঘর পৌঁছে আমরা উঠেছিলাম হোটেল একতা ইন্টারন্যাশনাল। চলুন একটু হোটেলটা দেখে নেওয়া যাক। দেখুন ক্রিসমাস বলে কি সুন্দর সাজিয়েছে, আর বয়স্কদের যাতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু হোটেলে লিফটের ব্যবস্থা আছে। আমরা সেই লিফটে করেই চলে গেলাম এদের হোটেলের 4th ফ্লোরে। চলুন এবারে রুমটা একটু দেখে নেওয়া যাক। রুমটা এতটাই বড় ছিল যে কি আর বলবো। যাই হোক, রুমটা দেখুন, রুমটাতে মডার্ন এমিনিটিস সব কিছুই ছিল। টিভি, ছোট ফ্রিজ, দুটো বেড, একটা কিং সাইজ বেড আর একটা সিঙ্গেল বেড। আর বাথরুমটাও ছিল যথেষ্ট বড়। হয়তো অনেক কিছু আমি দেখাইনি এই ভিডিওতে, কিন্তু রুমটার মধ্যে মডার্ন এমিনিটিস সব কিছুই ছিল। আমি হয়তো একটু কমই দেখিয়ে ফেলেছি। যাই হোক, রুমটা আমাদের খুব পছন্দ হয়েছিল। আমরা যে হোটেলটায় এসেছি এই হোটেলটা হচ্ছে বজরঙ্গি চকে, হোটেল একতা ইন্টারন্যাশনাল। একতা ইন্টারন্যাশনালে চেক ইন করে এখন আমরা এদের রেস্টুরেন্ট এরিয়ায় খেতে চলে এসেছি। আপনাদেরকে একবার দেখাই রেস্টুরেন্ট এরিয়াটা কি সুন্দর, দারুণ। দুপুরের খাওয়া হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। আর এখন আমরা যাচ্ছি বৈদ্যনাথ ধামের দিকে। দেখি মন্দির খোলা আছে কিনা, যদি খোলা থাকে তাহলে পুজো দেব আর সাথে আপনাদেরকেও দেখাবো। এই যে ননিয়া সঞ্চ। যাই হোক, চলুন আমরা মন্দিরের দিকে যাই। আমরা যে হোটেলটায় আছি একতা ইন্টারন্যাশনাল, বাইরেটা কিছুটা এইরকম। হোটেল এই একতা ইন্টারন্যাশনালটা কিন্তু বজরঙ্গি চকে। আমি আগেও আর একবার বললাম, আবারও বলে দিলাম, এই হোটেলটা কিন্তু বজরঙ্গি চকে। খুব ভালো হোটেল, এদের হসপিটালিটি খুব সুন্দর, আর খাওয়া দাওয়াও খুব ভালো। আপনারা আসলে এখানে দেওঘরে আসলে একবার এই হোটেলে স্টে করতে পারেন। আমি ফোন নাম্বার স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশনেও। এই হোটেলটা কিন্তু পুরো মার্কেট এরিয়ায়, দেখুন পুরো চারিদিকে দুদিকে মার্কেট, এদিকে মার্কেট ওইদিকে মার্কেট। ওই হচ্ছে আমাদের হোটেলটা, ওই যে এইটা, আর এটা পুরো মার্কেট এরিয়া। বৈদ্যনাথের এই গলি দিয়ে হাঁটছি দেওঘরের, মনে পড়ে যাচ্ছে বেনারসের গলির কথা। অনেক গলি গলি মন্দিরে যাওয়ার পথে। আমরা মন্দিরের দিকেই যাচ্ছি এগিয়ে। এই দুধারে প্রচুর দোকান, প্রচুর। খুব বেনারসের অলিগলি কথা মনে পড়ে যাচ্ছে। নমস্কার করুন।
এর ভেতরে অনেক মন্দির আছে, গণেশ মন্দির আছে, পার্বতী মন্দির আছে, হনুমান মন্দির আছে। আপনারা চাইলে একে একে দর্শন করে নিতে পারেন। আমরা এই সবে শক্তিপীঠ যেটা পার্বতী মন্দির সেইটা দর্শন করে বেরোলাম। ভেতরে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। এখানে সতীর হৃদয় পড়েছিল, তাই এই মন্দিরকে অনেকে কামনা শিব মন্দিরও বলে। এই হলো গণেশ মন্দির। আমরা এই সবে গণেশ মন্দির দর্শন করে বেরোলাম। এই হলো সরস্বতী মন্দির। এখানে আছে সূর্য মন্দির। সবই আমরা একে একে দর্শন করছি। মা বগলা মন্দির। আমরা একে একে সব মন্দিরগুলোই ঘুরলাম। বেশ ভালোই লাগলো। অনেক ধরনের মন্দির আছে, গণেশ মন্দির, সরস্বতী মন্দির, ব্রহ্মা মন্দির, অনেক রকমের মন্দির আছে। সব মন্দিরগুলোই আমরা ঘুরলাম। আর এখন কিন্তু মন্দির চত্বরে বেশ ভিড়। এখন সন্ধ্যে 6টা বাজে, ভালোই ভিড়। তার কারণ হচ্ছে 6:30 থেকে এখানে সন্ধ্যা আরতি হবে পার্বতী মন্দিরের সামনে, তার জন্য মন্দির চত্বরে বেশ ভিড়। একবার দেখে নিন ভিড়টা কীরকম। বেশ ভালোই ভিড় হয়েছে আর লাইনও পড়ে গেছে। আমরাও আরতিটা দেখার চেষ্টা করছি, দাঁড়িয়ে আছি। দেখা যাক, আপনাদেরকেও দেখাবো। যদি এই যে দূরে এইটা হচ্ছে পার্বতী মন্দির আর এটা হচ্ছে শিবের মন্দির। আর মাঝখানে এই যে ডোরটা দেখছেন, এই ডোরটা অনেক দম্পতি বাঁধে। তার কারণ হচ্ছে তাদের সংসার যাতে মঙ্গলময় হয় আর সংসারে যাতে সুখ শান্তি থাকে, তাই অনেকে এই ডোর বাঁধে শিব পার্বতীর মন্দিরের সঙ্গে। যেহেতু এটা একটা শক্তিপীঠ পার্বতী মন্দিরটা। এই বৈদ্যনাথ ধাম বা বৈদ্যনাথ মন্দিরের একটা কিন্তু ইতিহাস আছে। শিব পুরাণ অনুযায়ী লঙ্কেশ্বর রাবণ শিবের আরাধনা করেছিল, আর শিব তাতে তুষ্ট হয়ে রাবণকে বলেছিল যে তুমি কি চাও। তখন রাবণ বলেছিল যে আমি তোমাকে লঙ্কায় প্রতিষ্ঠিত করতে চাই। আর শিব বলেছিল ঠিক আছে আমি প্রতিষ্ঠিত হব, কিন্তু একটা শর্ত আছে, তুমি যে আমাকে এই গোটা রাস্তাটা নিয়ে যাবে তুমি আমাকে কোথাও নামাতে পারবে না। যদি তুমি আমাকে যেখানে নামাবে তাহলে আমি কিন্তু সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাব। রাবণ তাতে রাজি হয়েছিল এবং শিবকে তার মাথায় করে নিয়ে লঙ্কার দিকে রওনা দিয়েছিল। এতে দেবলোকে খুব চিন্তায় পড়ে গেছে। তখন দেবলোকে যারা ছিল দেবতা ইন্দ্ররা, তারা ব্রহ্মার কাছে শরণাপন্ন হয় যে যদি কৈলাস থেকে শিবকে নিয়ে লঙ্কায় প্রতিষ্ঠিত করা হয় তাহলে কৈলাসহীন শিব হয়ে যাবে। তাই তারা ব্রহ্মা শরণাপন্ন হয়েছিল। তখন ব্রহ্মা বরুণদেবকে বলেছিল যে কিছু একটা ছল চাতুরি করে রাবণের মাথা থেকে শিবকে নামানোর জন্য। তখন সেই সময় বরুণদেবের ছল চাতুরির জন্য রাবণের মানে প্রাকৃতিক যে কাজকর্ম হয় সেটা পেয়েছিল। আর সেই সময় রাবণ শিবকে এই জায়গায় নামিয়েছিল। তারপর থেকেই শিব এইখানে প্রতিষ্ঠিত হয়। আর ভক্তদের মনের একটা মানে কামনা বাসনা এখানে এসে পূরণ হয় বলে তাই একে অনেকে কামনা শিবদেবও বলে। আর এখানে ভক্তের অনেক রোগ নাড়া সব কিছু দূর হয়, তাই এই জন্য এই জায়গাকে বৈদ্যনাথ ধামও বলা হয়। আর একটা জিনিস বলা হলো না, রাবণ যখন শিবকে নিয়ে যাচ্ছিল এইখানে যখন রেখেছিল তারপরে কিন্তু তোলার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারেনি কোনো রকমভাবে। তাই রাবণ রাগে সেই শিবলিঙ্গকে হাত দিয়ে চেপে দিয়েছিল। তাই এখানে শিবলিঙ্গটা নিচের দিকে ঢোকানো। এই হলো সন্ধ্যা আরতি দেখার লাইন, দেখুন। এখন মহাদেবের শৃঙ্গার হবে, সেইটা দেখার লাইন। ভিতরে কিছুটা এইরকম অবস্থা। মন্দিরের লাইনে চরম বিশৃঙ্খলা, মানে ঠেলাঠেলি, মারামারি, মানে মাথা খারাপ। মানে অনেক কষ্ট করে ঢোকা হয়েছে মন্দিরে, তার মধ্যে এইরকম লাইন। অবশেষে 1 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা এখন বৈদ্যনাথ ধামের গর্ভগৃহের দিকে এগোচ্ছি। পাক্কা 1 ঘন্টা লাইন দিয়ে আছি। এই 1 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা এখন সিঙ্গার রূপ দর্শন করতে যাচ্ছি ভোলেবেলায়। 1 ঘন্টার উপরে লাইন দিয়ে আছি। তার সঙ্গে এখানে ঠান্ডাও চরম,
এখন 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কাঁপিয়ে দিচ্ছে কাঁপিয়ে দিচ্ছে। ভিতরে শৃঙ্গার চলছে বাবার। দেখা যাচ্ছে না, জুম করে ঠিক করো, দেখা যাচ্ছে না। গর্ভগৃহে ঢোকার লাইন, গর্ভগৃহের সামনে এই রকম অবস্থা। অনেক কষ্টে ঠেলাঠেলি করে দর্শন হলো আমাদের। এবারে আমরা আমাদের হোটেলের দিকে ফিরে যাচ্ছি, গিয়ে রাতের খাওয়া দাওয়া সারবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে সকালে। সুপ্রভাত, আজকে 26শে ডিসেম্বর 2025। আমি এখন আছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধাম বা দেওঘরে। কালকে সন্ধেবেলায় আপনাদেরকে শৃঙ্গার দর্শন করিয়েছিলাম। এখন ভোরবেলা 6:45 বাজে। আমি আবারও মন্দিরের দিকে যাচ্ছি এখন সকালবেলা পুজো দেওয়ার জন্য। দেখা যাক মন্দিরে কীরকম ভিড় আছে। কালকে তো ভালোই ভিড় ছিল। এখন ভোরবেলা 6:45 বাজে, বেরোনোর কথা ছিল 5টার সময়, কিন্তু হয়ে ওঠেনি। এখানে ঠান্ডা বেশ ভালোই আছে। এখন টেম্পারেচার দেখাচ্ছে 11 ডিগ্রি। যে রাস্তা দিয়ে কালকে গেছিলাম মন্দিরের দিকে পশ্চিম গেটে, আজকে সেই রাস্তা দিয়েই যাচ্ছি। ঘড়ির কাঁটায় এখন বাজে দেখুন 5টা 50, কিন্তু দোকানপাট কিন্তু এখনো বন্ধ, দোকানপাট এখনো খোলেনি কিছু। এই হচ্ছে আজকের মন্দিরের লাইন। এখানে দু ধরনের লাইন আছে, একটা হচ্ছে ভিআইপি লাইন আর একটা হচ্ছে নর্মাল লাইন। ভিআইপি লাইন হচ্ছে আপনাদের 300 টাকা করে দিতে হবে, নর্মাল লাইনে কিছু দিতে হবে না। কিন্তু ভিআইপি লাইন আর নর্মাল লাইন দুটো মানে একটা জায়গায় গিয়ে এক হয়ে যাচ্ছে। দেখাচ্ছি, এখন তো লাইনে দাঁড়িয়ে আছি, কতক্ষণ লাগে টাইম। এই দেখুন লাইনটা, এই হচ্ছে লাইনের অবস্থা। ঠেলাঠেলি মারামারি দেখুন কি অবস্থা, বাপ রে বাপ। এইটা নাকি ভিআইপি লাইন। ভাই রে ভাই, ভিআইপি লাইনের কি অবস্থা। ভিআইপি লাইনে কিন্তু এই ধরনের একটা কার্ড দিয়ে দেবে, এই কার্ড ছাড়া ভিআইপি লাইনে প্রবেশ করতে পারবেন না। ভিআইপি কার্ডটা এইখানে স্ক্যান হচ্ছে, তারপরে ঢুকতে পারবেন আপনারা, নালে ঢুকতে পারবেন না এই জায়গায়। এই এত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং এ ঠাকুর দেখতে এসেছি। আর এখানে লাইনে চরম বিশৃঙ্খলা, চরম, মানে কোনো নিয়ম কানুন নেই, কিচ্ছু নেই। মানে ঠেলাঠেলি মারামারি সব চলছে এখানে। ভিআইপি লাইন নর্মাল লাইন একই, শুধু নর্মাল লাইনে একটু বেশিক্ষণ লাইন দিতে হচ্ছে। ভিআইপি লাইনও খুব একটা যে ফাঁকা তা বলা যাবে না। এই জায়গায় এসে নর্মাল আর জেনারেল লাইন এক হয়ে যাচ্ছে, এক হয়ে গেল এই জায়গায়। প্রায় 1 ঘন্টা লাইন দেওয়ার পর আপাতত মন্দিরের কাছাকাছি আসতে পেরেছি। দেখা যাক। কালকে সন্ধ্যেবেলা আপনারা বৈদ্যনাথ ধাম দেখেছেন, আজকে দিনের বেলা এখন ওই 7টা 15 বাজে। একবার দেখে নিন। ভিড় ভালোই আছে। সঞ্চ আমি দুজনে এই সবে পুজো দিয়ে বেরোলাম। এত ভালোভাবে পুজোটা দিতে পারবো ভাবতেই পারিনি। যে পণ্ডিতজি আমাদের ছিলেন, ভালোভাবে আমাদের ভেতরে নিয়ে গিয়ে আমি ভালোভাবে স্পর্শ করে জল অর্পণ করতে পেরেছি ঠাকুরের কাছে, এইটাই অনেক। ব্যাস, আমরা সত্যি খুব সুন্দর। কালকেও ঢুকেছিলাম সন্ধ্যাবেলা, সিঙ্গারুপ দেখেছি, আজকে আরো ভালো দর্শন হয়েছে, খুব ভালো লাগলো। দারুণ লাগলো পুজো দিয়ে, দারুণ লাগলো।
ভেতরে একটু ভিড় ভাট্টা মানে বিশৃঙ্খলা আছে, কিন্তু পুজো খুব ভালোভাবে দিয়েছি আমরা। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এখানে মন্দিরের খোলার টাইম হচ্ছে ওই ভোরবেলা 5টা থেকে 5:30টার মধ্যে, আর মন্দির বন্ধ হয়ে যায় রাত্রির 9টার সময়। আর এখানে এই যে ভিআইপি লাইনে 300 টাকা করে নেয়, এটা কিন্তু অন্য কোনো বিশেষ তিথি থাকলে মানে শিবরাত্রি বা শ্রাবণ মাসে এটা কিন্তু বেড়ে যায়। সেটা কিন্তু ডিপেন্ড করে এখানকার কমিটির উপরে, কখনো কখনো সেটা 500 টাকাও হয়ে যেতে পারে ভিআইপি লাইন, আবার কখনো কখনো তার থেকে বেশি হয়ে যাবে। কিন্তু জেনারেলি এই যে আমরা এই টাইমে পুজো দিতে এসেছি, এখানে এখন তো কোনো তিথি নয়, এই টাইমে কিন্তু 300 টাকা করেই নিচ্ছি। বৈদ্যনাথ ধামে পুজো দেওয়া হয়ে গেল, এবারে আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আশা করি বৈদ্যনাথ ধাম পুজো দেওয়া বা মন্দিরের ব্যাপারে সবকিছু ছোটখাটো ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পেরেছি, যেগুলো আগামী দিনে আপনারা যারা বৈদ্যনাথ ধাম আসবেন তাদেরকে অনেকটা সাহায্য করবে। যাই দেখা যাক, দেওঘরের আরো কিছু সাইট সিন আছে, সেগুলো আমরা করব। আর একটা জিনিস, আমাদের যে হোটেল একতা ইন্টারন্যাশনাল আছে, সেখান থেকে হেঁটে কিন্তু মন্দির ওই মিনিট 3-4 খুবই কাছে। আর এই মন্দিরটা এমন একটা জায়গায় নয়, আপনারা যে কোনো হোটেল নিন, এই বজরঙ্গি চক হোক বা অন্যান্য মন্দিরের আশেপাশে যেসব গলি আছে সেইখানে, এখানে মানে আপনারা যেতে পারবেন। এখানে গেট আছে, অনেকগুলো গেট আছে। আমরা ঢুকেছিলাম পশ্চিম গেট দিয়ে, এছাড়াও একটা সিংহ গেট আছে, সিংহদুয়ার আছে, আরো 2-3টে গেট আছে। এই হলো আমাদের হোটেল, কালকে সন্ধ্যাবেলায় দেখিয়েছিলাম, দেখে নিন দিনের বেলা একবার, একতা ইন্টারন্যাশনাল। আর এই বেরিয়ে বাঁদিক দিয়ে এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, একদম 2-3 মিনিট। সকালবেলা বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে আমরা এখন চলে এসেছি ত্রিকুট পাহাড়। আর ত্রিকুট পাহাড় যাবার পথে এই ধরনের মার্কেট আছে, এই রকম মার্কেট। এখানে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন, খাবার দাবারের প্রচুর দোকান। বৈদ্যনাথ ধামে আমরা পুজো দিয়ে অনেকক্ষণই রেস্ট নিলাম, এখন ত্রিকুট পর্বতে এসেছি। এখন কিন্তু রোপওয়ে সম্পূর্ণরূপে বন্ধ। ত্রিকুট পর্বত উঠে একটুখানি এসেই এই হচ্ছে রাবণ কুণ্ড। পর্বতে প্রচুর দোকান, এখানে ওঠার মুখে প্রচুর দোকান। উপরে একটা প্রাচীন শিব মন্দির আছে। ত্রিকুট পর্বত ওঠার সময় এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য, ऊपर नहीं जाएंगे मौसी जी? चप्पल रखो। এই ত্রিকুট পাহাড়ে এলে আপনাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে প্রচুর বাঁদরের উৎপাত। সেই বাঁদর বাঁচিয়ে আপনাদেরকে কিন্তু সবকিছু রাখতে হবে, মোবাইল, মানি ব্যাগ, তারপরে অন্যান্য কিছু, মানে ছোটাছুটি করছে, প্রচুর বাঁদরের উৎপাত। তাই ত্রিকুট পাহাড়ে এলে আপনারা কিন্তু বাঁদরের উৎপাত থেকে নিজেকে সামলে রাখবেন, সবকিছু মানে জিনিস আপনারা ঠিকঠাক ভাবে নিয়ে আসবেন। মানে প্রচুর বাঁদরের উৎপাত এখানে।
আজকে 26শে ডিসেম্বর 2025, এই ত্রিকুট পাহাড়ে কিন্তু ভালোই ভিড় আছে, মানে লোকজন ভালোই ভিড় করেছে। এখন ছুটির দিন চলছে, ভিড় একটু হবেই। রাবণ যখন পুষ্পক রথে শিবকে লঙ্কায় নিয়ে যাচ্ছিল, তখন এই ত্রিকুট পাহাড়ে রাবণ বিশ্রাম নিয়েছিল। সেই থেকে এটাকে রাবণের হ্যালিপ্যাডও বলা হয়। যাই হোক, আমাদের ত্রিকুট পাহাড় ঘোরা হয়ে গেল। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাব তপবন। আজ আমাদের শেষ গন্তব্য হচ্ছে তপবন হিল। চলুন দেখা যাক তপবন হিল। তপবন ওঠার মুখে প্রচুর দোকান, এইরকম প্রচুর। আমরা কিছু ভাইদেরকে পেছনে আমরা চুপচাপ লাগলা পেছনে আলে নেবে ও ভাইয়া দেলো পেছনে তপবন আমরা অল্প একটু ঘুরলাম। ওপরে 11টা মন্দির আর 9টা গুহা আছে। আপনারা চাইলে এলে ঘুরতে পারেন। আমরা অল্প একটু ঘুরলাম, বেশি ঘুরলাম না। এই দিয়েই আমরা দেওঘর বৈদ্যনাথ ধামের ট্যুর শেষ করলাম। আর এই ভিডিও আপনাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।